গেল। বুকের ভেতরটা কেমন যেন দম বন্ধ করা অনুভূতি তৈরি হলো। কাপড়টা বের উল্টো পাল্টে দেখল সে, শুধু উপরের কাপড়ের অংশটাই আছে। পুরো ব্যাগে খুঁজেও নিচের অংশটা পেল না। কাপড়টা নতুন নয়, ব্যবহৃত বোঝাই যাচ্ছে। ধোয়া হলেও জামাতে বাচ্চা বাচ্চা একটা গন্ধ এখনও লেগে আছে। জামাটা তুলে নিয়ে উল্টে পাল্টে দেখল সে, খুব ছোট, হয়তো বছর দুয়েকের বাচ্চার হবে। ফ্যাল ফ্যাল করে জামাটার দিকে তাকিয়ে রইল মাহা। অজানা কারণে চোখের সামনে ঝাপসা হয়ে এলো সব। বুকের ভেতরে কেমন যেন একটা অনুভূতি তৈরি হলো। মাহার স্বামী রৌদ্রর আগের দিন মাঝরাতের শহরে বাইরে থেকে এসেছে। মাহাকে সে জানিয়ে গিয়েছিল অফিসের কাজে গিয়েছে। তাদের বিয়ে হয়েছে প্রায় 2 বছর। পরিচয় বছর 3 মতন হবে। কোনো এক বিজনেস মিটিং তাদের প্রথম সাক্ষাৎ। বাকিটা যেন আপনা আপনি এগিয়ে গিয়েছিল। 3 বছরে মাহার কখনো রৌদ্রের প্রতি কোনোরূপ সন্দেহ হয়নি, বিন্দু পরিমাণও না। কিন্তু আজ না চাইতেও তার মনের সন্দেহ উকি দিতে লাগলো। মন যেন তার ডাকছে, রৌদ্র কি আমার সাথে চিট করছে, আমাকে ধোঁকা দিচ্ছে? পর মুহূর্তেই নিজেকে ধিক্কার জানালো মাহা। নিজেকে বকলো, উল্টাপাল্টা জিনিস ভাবার জন্য। কি ভাবছে সে? কিভাবে এমন নিছক চিন্তা তার মাথায় এলো? নিজের মনকেই ধমক দিল মাহা। সি মাহা, যে মানুষটা তোর কঠিন সময়ে তোর পাশে ছিল, একমাত্র ভরসা ছিল, সেই মানুষটাকে তুই বিনা কারণে সন্দেহ করছিস। যে তোর সবটা জেনেও তোর পাশে ছিল, আছে, তার ব্যাপারে এত নিজ জিনিস ভাবতে তোর বাধল না? যে মানুষটা তোর সবটা জেনেও তোকে আপন করে নিয়েছে, তার ব্যাপারে এমন ভাবতে তোর লজ্জা করছে না? যখন তোর পাশে কেউ ছিল না, তখন রৌদ্রই তোর একমাত্র ভরসার স্থান ছিল। আর তুই কিনা বিনা প্রমাণে তার চরিত্র নিয়ে সন্দেহ করছিস। জামাটা ভাঁজ করে আবার ব্যাগে রেখে দিল। নিজেকে বোঝালো মাহা, হয়তো ভুল করে অন্য কারো বাচ্চার কারণে চলে এসেছে। ট্যুরে তো অনেকের সাথেই থাকতে হয়, এমন হতে পারে। নিজের অস্থির মনটাকে জোর করে শান্ত করলো মাহা। রৌদ্রের কাপড় জায়গা মতো গুছিয়ে রেখে ঘরের কাজে মন দিল মাহা। কিছু সময়ের আগে রৌদ্রর অফিস থেকে ফিরে এসেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে তার ব্যাগটা টেবিলের ওপর রাখা, ফোনটা ব্যাগের পাশেই আছে। বিছানার কোণে বসে টেবিলের দিকে আনমনে চেয়ে রইল মাহা। কথাই আছে, তুমি যতই অবিশ্বাস করো, একবার মনে সন্দেহ ঢুকলে তা শতভাগ দূর না হলে সে অবিশ্বাসের রেশ থেকেই যায়। ফোনটা তুলে নিল মাহা। না চাইতেও বুক ধুকধুক করছে তার। রৌদ্রের ফোনের লক তার জানা, খুলতে বেগ পেতে হয়নি। দ্রুত সব কিছু চেক করলো। কয়েক মিনিটের পর ফোনটা আবারও আগের জায়গায় রেখে বিছানায় এসে বসলো। খুট করে দরজা খোলার শব্দ শোনা গেল। রোদ্দুরে সামনের চুলগুলো ভেজা তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। অন্যদিনে মাহা এতক্ষণে বেশ কয়েকবার তার আশেপাশে ঘুরে যেত, এটা সেটা বলতো। আজ চুপ বসে আছে বিধায় রৌদ্র সহজেই তার লক্ষ্য করল। আয়নায় প্রতিচ্ছবি দেখে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? আজ এত চুপচাপ? কিছু না। তোমার ট্যুর কেমন গেল? প্রতিবার যেরকম যায়। এসব খাবার খাবো, অনেক খিদে লেগেছে। সময় অপচয় না করে রুম থেকে বেরিয়ে গেল রৌদ্রর। মাহা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, তার মনে যে সন্দেহের দানা ছিল তা আর নেই। তার বিশ্বাস তাকে নিরাশ করেনি। রৌদ্রকে সন্দেহ করার জন্য নিজেই নিজেকে বকল। বাইরে থেকে রৌদ্রের ডাক শুনে সব চিন্তা ঝেড়েছুট লাগালো মাহা। খাবার টেবিলে দুজন চুপচাপ খাবার খাচ্ছে। এ নতুন না, বরাবরই এরকমই হয়। রৌদ্র ভালো, তার খেয়াল রাখে, যত্ন করে, তবে একটু কথা কম বলে, চুপচাপ থাকে। কিন্তু হুটহাট তার মাঝে এক ধরনের চঞ্চলতা দেখা যায়, অনেক খুশি খুশি দেখা যায়।
চোখে মুখে যেন অদ্ভুত এক উচ্ছ্বাস উপসে পড়ে। হঠাৎ কথার মাঝে সে এমন সব প্রসঙ্গ তোলে, এমন সব কথা বলে যা মাঝে মাঝে মাহার পুরোপুরি বোধগম্য হয় না। তবুও মাহা মন দিয়ে শোনে। রৌদ্র যে সময় খুশি থাকে, মাহা মনে মনে আনন্দ অনুভব করে। হাসি খুশি রৌদ্রকে দেখলে মাহার মনেও এক রাশ শান্তি নেমে আসে। তার ভালো লাগে এই হাসি খুশি রৌদ্রকে, এই প্রাণ চঞ্চল মানুষটাকে। তার নামের মতোই সেও যেন চকমক করে তখন। আজ খাবারের স্বাদ যেন মাহা অনুভব করতে পারছে না। সন্দেহের মেঘ যদিও খানিকটা কেটেছে, তবু কৌতূহলটা মেটেনি, বরং সন্দেহর দূর হওয়ার পর প্রশ্নটা যেন মাথার আরও চেপে বসেছে। তার মনে প্রশ্ন থেকেই গেল, বাচ্চাদের জামা রৌদ্রের ব্যাগে কিভাবে এলো? এই প্রশ্নটা সে কখন থেকে মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। উত্তর জানার জন্য মাহার মন খসখস করতে লাগলো। কয়েকবার ভাবলো সরাসরি জিজ্ঞেস করে ফেলি। আবারও ভয়ও হচ্ছিল এই প্রশ্নটাই যদি অযথা ঝামেলা তৈরি করে দেয়। এটা সেটা চিন্তা করতে করতে মাহার সচেষ্টা করে এতটুকুই বলতে পারলো, আমার ট্রিমে কি কিছু হয়েছিল? রৌদ্র খেতে খেতে জবাব দিল, কি হবে না, মানে এমন কিছু যা স্বাভাবিক নয় বা কোনো দুর্ঘটনা না। প্রতিবার যেমন হয় এবারও তেমনই ছিল। রৌদ্রর মাথা উঁচু করে তাকালো সে, চোখে মুখে প্রশ্নবোধ চাহনি। প্রতি সপ্তাহেই কেন তোমাকে অন্য জায়গায় যেতে হয়? না মানে কাজ কি অন্য দিনের মতো অফিস থেকে করা যায় না? বাকি কাজের সাথে পার্থক্য কি? এই কাজগুলোও কি অফিস থেকেই করা যায় না? তুমি আসলে কোন কাজে যাও সেটাও খোলাখুলিভাবে কখনো বলনি। মাহা, বাচ্চাদের মতো কথা বলো না তো। অফিস তো আমার না, না তোমার, যে নিজের ইচ্ছে মতো চলবে। অফিস আমাকে বেতন দেয়, তাই তারা যা বলে তাই মেনে চলতে বাধ্য আমি। হঠাৎ এ ধরনের প্রশ্ন কেন? না কিছু না, প্রসঙ্গ এড়িয়ে যেন চাইলো মাহা। মাহা, তুমি আমাকে সন্দেহ করছো না তো? আমতা আমতা করতে লাগলো মেয়েটি। শেষ কিছু বলবে তার আগে রৌদ্রর গম গম স্বরে বলল, শোনো মাহা, আমার জীবনে যে জায়গা তোমাকে দিয়েছি সেই জায়গা শুধু তোমারই থাকবে, তোমার জায়গা অন্য কাউকে দেব না। রৌদ্রর চলে গেল। মাহার অনুশোচনা হতে লাগলো, কেন সে কথাটা তুলল এইভাবে। দিন ঘুরে আবারও বৃহস্পতিবারে এসে থামলো। প্রতি সপ্তাহের মতন আজও রৌদ্রর বিকালে অফিস থেকে ফিরে সন্ধ্যার দিকে বেরিয়ে যাবে। পুরো সপ্তাহ জুড়ে মাহান ভিন্নভাবে বিষয়টা ভুলে থাকার চেষ্টা করলেও আজ পারল না। রৌদ্রের ব্যাগ গুছাতে গুছাতে বাচ্চাদের কাপড়টা তার কাপড়ের মাঝে রেখে দিল। সন্ধ্যায় সময় মতো রৌদ্র চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। মাহা মিনমিন করে জিজ্ঞেস করলো, তোমার সাথে কি আর কেউ যাবে? হ্যাঁ, জুনিয়র একজন যাবে, বাস স্টেশনেই দাঁড়াবে। তুমি ঠিক মতো দরজা বন্ধ করে দিও, বাসা থেকে একদম বের হবে না। আমি আসছি, সাবধানে যেও। যত সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে রৌদ্রকে বিদায় জানালো মাহা। কিন্তু মনে মনে দোয়া পড়তে লাগলো, সে যা ভাবছে তা যেন সত্যি না হয়, কখনোই যেন তা সত্যি না হয়। রৌদ্রর চলে যাওয়ার পর ঘরটা অদ্ভুত রকম নীরব হয়ে গেল। মাহা দরজাটা বন্ধ করলো ঠিকই, কিন্তু নিজের ভেতরে থাকা সন্দেহ এবং ভীতিকে তালা বন্ধ করতে পারল না। খাওয়া শেষে বিছানায় এসে বসে ফোনটা হাতে নিল মাহা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10টার একটু বেশি বাজে। মাহা নিজেকে আটকাতে পারল না। রৌদ্রকে ফোন করলো একবার দুবার, তৃতীয়বার রিং হতে ফোনটা ধরলো রৌদ্রর। বলো। মাহা কান খাড়া করে অপর পাশ থেকে অন্য শব্দ শোনার চেষ্টা করলো। কথা বলছো না কেন? পৌঁছালে না? বাস ছাড়তে দেরি হচ্ছে, স্টেশনে দাঁড়িয়ে আছি। তোমার সাথে কে আছে? সাথে সাথে উত্তর দিল না সে। কিছুটা সময় নিয়ে জানালো, বললাম তো জুনিয়র এসেছে সাথে। তুমি এত চিন্তা করো না। আচ্ছা, সাবধানে থেকো। রাখছি। লাইন কেটে দিল রৌদ্রর।
ফোন করার পর মাহার বুকের ভেতর দুঃখপোকানি যেন আরও বেড়ে গেল। এতদিন রৌদ্রের সাথে থেকে তার স্বভাব যে ভালো মতোই জানায়। যখন সে বিরক্ত বোধ করে তখন তার কথাবার্তা এরকমই শোনায়। আজও তার স্বরে যেন বিরক্তির রেশ ছিল। রাত বাড়ছে, মাহা বিছানায় শুয়ে পড়লেও ঘুম আসছে না তার। চোখ বন্ধ করলেই বাচ্চাদের জামাটা চোখের সামনে ভেসে ওঠে। এছাড়াও নানা চিন্তা। মাহা জানে সন্দেহ খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটাও সম্পর্কের চেয়েও বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। সে নিজেকে বারবার বোঝাতে লাগলো তার ভাবনা সঠিক নয়। রৌদ্র এমন মানুষ না। রৌদ্র ফিরে এসেছিল মাঝরাতের দিকে। সকালের সেই বেরোত হতেই মাহা ব্যাগটার তল্লাশি করতে লাগলো। অফিসের পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো রৌদ্রর। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতেই তার নজরে এলো মাহার মুখশ্রী। কি হয়েছে, এমন করে তাকিয়ে আছো কেন? মা সরাসরি তার চোখে চোখ রেখে বলল, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দেবে? রৌদ্র ভ্রু কুঁচকে এলো। কি? তোমার ব্যাগে বাচ্চাদের কাপড় ছিল, সেটা কোথায়? মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রৌদ্র যেন থতমত খেয়ে গেল। কি বলছো এইসব? আমি পরিষ্কার করেই বলেছি, তোমার শেষ ট্যুর থেকে আসার পর ব্যাগে বাচ্চাদের একটা জামা ছিল, সেটা আমি আবারও রেখে দিয়েছিলাম, কিন্তু এখন সেটা আর নেই। কোথায় গেল সেটা? রৌদ্রর ঘরে তাকালো, কর্কশ কণ্ঠে বলল, তুমি আমার ব্যাগে আমার অনুপস্থিতিতে হাত দিয়েছো কেন? রৌদ্রর, আমি তোমার স্ত্রী, তোমার যে কোনো জিনিসের ওপর আমার অধিকার আছে। স্বাভাবিক, এই অদ্ভুত জিনিসে আমার অবাক হওয়ার স্বাভাবিক। তুমি আমাকে সন্দেহ করছো? খানিকটা উঁচু স্বরে বলল সে। আমি তো তা বলিনি। আমি প্রশ্ন করছি, এতটুকু জিজ্ঞেস করার অধিকার নিশ্চয়ই আমার আছে। কার বাসার কাপড় ওটা? শেষ কথাটা বলার সময় মার কণ্ঠ যেন কেঁপে উঠল। রৌদ্রর কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বিরক্তি সঙ্গে বলল, আমরা যে বাসায় উঠেছিলাম হয়তো ওই বাসার বাচ্চার তাড়াহুড়োতে ব্যাগে ঢুকে গেছে হয়তো। মাহা, তুমি কেন এমন করছো? তোমাকে তো বলেছে কারণ। তোমার বলা কারণ আমি বিশ্বাস করতেই চাইলেও কিন্তু মন মানছে না। রৌদ্র রাগে টেবিলে হাত চাপড় মারল। বিকট একটা শব্দ শোনা গেল। এই হচ্ছে তোমার সমস্যা। তোমার মনটাকে সবসময় অজুহাত হিসেবেই নিয়ে আসো। তোমার বাচ্চা নেই বলে কি আর কারো থাকবে না? তুমি সব সময় নিজের দুর্বলতা দিয়ে সব কিছু বিচার করো। মাহা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দুর্বলতা? হ্যাঁ, দুর্বলতা। তোমার বাচ্চা নেই বলে যে দুনিয়াতে কারো বাচ্চা থাকবে না এমন তো কোনো কথা নেই। রৌদ্রর, তুমি এভাবে বলতে পারলে? কি বললাম? তুমি বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি? আমি শুধু জানতে চেয়েছিলাম যেটা আমার অধিকার। আর আমার কোনো সমস্যা নেই। আমি শারীরিকভাবে বাচ্চা নেওয়ার জন্য একদম সুস্থ। তুমি বাচ্চা নিতে আগ্রহী না। তুমি ভিন্নভাবে সবসময় কথাটা এড়িয়ে যাও। রৌদ্র চুপ হয়ে গেল, তবে মুহূর্তেই গম গম স্বরে প্রশ্ন করলো, তাহলে কী চাও তুমি বলো? আমি কি প্রতিটা জিনিসের হিসেব তোমাকে দেব? আমি শুধু সত্যটা জানতে চাই। এইটাই সত্য। কিন্তু আমার মন কেন বলছে এটা তোমার বানানো মিথ্যে, আমাকে অন্ধকারে রাখার জন্য। রৌদ্রের চোখে রাগের আভাস দেখা গেল। মা, তুমি এবার সীমা ছাড়াচ্ছ। আর তুমি যে মিথ্যা বলছো, দুজনের মাঝখানে যেন অদৃশ্য স্নায়ু যুদ্ধ চলছে। রৌদ্রকে অন্য রুমের দিকে যেতে দেখে মা তাচ্ছিল্যের স্বরে বলল, পালাচ্ছ? তোমার আজগুবি সন্দেহ নিয়ে থাকো তুমি। কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। তোমার হাব ভাব ও সেই রকমই। দরজা ঢপ করে বন্ধ করে দিল সে। মা সোফায় বসে পড়ল। বুকের ভেতর থাকা কষ্ট যেন আরও ভারী হয়ে এলো। অবিশ্বাস, সন্দেহ আর পুরনো ক্ষত সব মিলিয়ে মাহার মাঝে এক যুদ্ধ চলছে। দেওয়ালে ঝোলানো ঘড়ির টিক টিক শব্দটা আজ অস্বাভাবিক রকম জোরে কানে লাগছিল। সেই রাতটা মাহার কেটে গেল নির্ঘুমে। পরের কদিন তাদের সম্পর্কের ভেতরে একটা শীতলতা নেমে এলো।
প্রয়োজনের কথাটাও যেন এখন হয় না। রৌদ্র ইদানিং রাতে দেরি করে ফিরে। আগের মতন মাহা আর অপেক্ষা করে না, তাদের একসাথে খাওয়া হয় না। একসাথে বসে গল্প করাও যেন এখন শুধুই স্মৃতি। রৌদ্রর এখন আলাদা রুমে রাতে থাকে। বাইরে মাহা শক্ত থাকলেও একা একা তারও দম বন্ধ হয়ে আসে। সে যেন রৌদ্রর থেকে নয়, সত্যি থেকে পালানোর চেষ্টা করছে প্রতিনিয়ত। মাহা মাঝে মাঝে ভাবে সে কি সত্যি বাড়াবাড়ি করছে, নাকি এই অস্বস্তিতাই তার মনের দেওয়া সতর্ক সংকেত। মাঝে এক সপ্তাহ পার হয়ে গেল, এবার রৌদ্রর কথাও যায়নি। নতুন সপ্তাহের বৃহস্পতিবার আজ। সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত ছিল। পিছনে কারো স্বস্তি বুঝতে পেরে ঘুরে তাকালো। রৌদ্রকে দেখে চমকে উঠল সে। নিজেকে স্বাভাবিক করে জানতে চাইল, তুমি এখনো যাওনি? আজ বিকালে তাড়াতাড়ি আসবো, তৈরি হয়ে থেকো। কেন, বাইরে যাওয়ার জন্য কারণ লাগে নাকি? সুন্দর করে সেজে তৈরি হয়ে থেকো, আমার ভালো লাগছে না, তুমি যাও। রৌদ্রর নিজে থেকেই এগিয়ে এলো, বলল, আমার কথায় সেদিন তুমি কষ্ট পেয়েছিলে, খারাপ কথা বলেছি, সরি মাহা। মাহা তাকালো। এই প্রথম কদিন পর সরাসরি চোখে চোখ রাখলো সে। একটু থেমে আবারও বলল, আমি রেগে গিয়েছিলাম, রাগের বশে আমার এমন কথা উচিত হয়নি। মাহা চুপ করে রইল, কথা যেন বের হতে চাইছে না। রৌদ্রর সরি বললেই কি সব সমাধান হয়ে যায়? আমি জানি তা হয় না। ভুলটা আমারও, সেটা আমি স্বীকার করছি। আমার উচিত হয়নি ওভাবে বলা। এতদিন আমি নিজের করা কাজের জন্য লজ্জিত ছিলাম বলেই তোমার সামনে আসতে পারিনি। আজ আমি তোমার সাথে সময় কাটাবো। আমাদের সম্পর্কের মাঝে যে দেওয়াল তৈরি হয়েছে সেটা আর বাড়তে দেব না আমি। মাহা অবাক হলো, সাথে যেন খুশিও। মনে মাঝে তার আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। সেদিন সত্যি রৌদ্র তাকে সময় দিয়েছিল। তার মাঝে যেন সত্যিকারের খুশি, অনুশোচনা দেখতে পেয়েছিল মাহা। সেই মুহূর্তে মাহার নিজের ভাবনার উপরেই সন্দেহ হতে লাগলো। রৌদ্রে অফিসের নিচে দাঁড়িয়ে আছে মাহা। তার হাতে একটা ব্যাগও দেখা যাচ্ছে। চারিপাশে ভালো মতো একবার চোখ বুলিয়ে নিল। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। রৌদ্রকে না বলে এসেছে সে। সঙ্গে সঙ্গে তাকে ফোন করলো না। রিসিপশনে এসে দাঁড়ালো মাহা। রিসিপশনিস্ট মেয়ে তাকে দেখে এগিয়ে এলো। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? আমার কিছু জানার ছিল। বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনাদের অফিস থেকে প্রতি সপ্তাহে কোথাও যেতে হয়, মানে কোনো মিটিং বা জিনিসপত্রের হিসাবের জন্য? রিসেপশনিস্ট মেয়ে কীরকম দৃষ্টিতে তাকালো সে। পরক্ষণে চোখ মুখ স্বাভাবিক করে জানালো, সরি ম্যাম, অফিসের ভেতরে তথ্য আমরা বাইরের কাউকে জানাতে পারি না, আর এসব তথ্য আমাদের সেভাবে জানা নেই। এগুলো ডিপার্টমেন্ট অনুযায়ীর ওপর থেকে কাজ ভাগ করে দেওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ। হতাশা হলো মাহা। যে কাজের জন্য এসেছিল তার কিছুই হলো না। ভাবাক্রান্ত মনে রৌদ্রকে ফোন করে নিচে আসার কথা বলল। কয়েক মিনিট পরে রৌদ্র এলো। হাঁপাচ্ছে সে। মাহার হাত টেনে তাকে একপাশে নিয়ে এলো। খানিকটা রাগী স্বরেই বলল, তুমি এখানে কেন এসেছো? তোমাকে না বলেছি বাসা খালি রেখে বের হবে না? তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম। আজ তো তাড়াহুড়ো করে খাবার না নিয়েই চলে এলে। রৌদ্র যেন বিরক্ত হলো। খাবারের কি অভাব আছে এখানে? আমাকে না জিজ্ঞেস করে কেন এসেছো? আমি এদিকে দাও। মার হাত থেকে খাবারের ব্যাগটা নিল রৌদ্রর। এবার যাও, আমাকে না বলে আর আসবে না। চলো, তোমাকে রিক্সা ঠিক করে দিচ্ছি। মার হাত টেনে নিয়ে এলো রৌদ্রর। তাকে রিক্সা ঠিক করে ভাড়া মিটিয়ে দিল। কি মনে করে তার হাতে কিছু টাকা দিয়ে বলল, নেমে কিছু খেতে ইচ্ছে হলে খেও। বাসা থেকে আর বের হবে না। মামা রিক্সা টানেন।
আপন গতিতে রিকশা এগিয়ে যেতে লাগলো। মাহা নিজের ভাবনায় বিলীন হয়ে গেল। মনে মনে যে একটা কঠিন সিদ্ধান্ত নিল। কেন ফোন করেছেন আমাকে? আমাকে কি তোমার মনে পড়ে না? একটিবারের জন্য হলেও আমার সাথে দেখা করা যেত না? কী চান আপনি? যখন সময় ছিল, আপনার প্রয়োজন ছিল, তখন তো ফিরেও তাকাননি। এখন কেন ফোন করছেন? আমি জানি আমার উপর তোমার অনেক রাগ, অনেক অভিমান, কিন্তু আমিও তো তোমার পরিবার মাহা। একটিবার এসো। কখনোই না, এ জন্মে কখনোই আমি ওই বাড়িতে পা রাখবো না। আর আপনার প্রতি আমার রাগ অভিমান কোনোটিও নেই। আপনাকে আমি ঘেন্না করি। ঘেন্না ছাড়া এখন আপনার জন্য অন্য কিছু অনুভব করি না। আর কখনোই ফোন করবেন না আমাকে। মুখের ওপরই কল কেটে দিল মাহা। চোখ বন্ধ করে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। মাথাটা বুঝি ব্যথায় ফেটেই যাবে। পরের সপ্তাহটা মার জন্য অদ্ভুত রকমের কাটল। বাহ্যিকভাবে সব স্বাভাবিক লাগলেও এই স্বাভাবিকতার আড়ালে সে সতর্ক চোখ সব দিকে নজর রাখতে ভুলল না। রৌদ্র কখন বেরোয়, কার সাথে ফোনে কথা বলে, কোথায় যায়, সব কিছু তার আড়ালে পর্যবেক্ষণ করতে লাগলো। তার এই আচরণের কারণ রৌদ্রর যতই ভালো ব্যবহার করুক, এমন ভাব করুক যেন ওই ঘটনা কখনোই হয়নি, কিন্তু মাহার মন শান্ত হচ্ছে না। সেই দিন রৌদ্রের অফিসের তার আচরণ যেন আরও বেশি অস্থির করে তুলেছে তাকে। বিয়ের পর থেকে সে যেন এক প্রকার ঘরবন্দি হয়ে গিয়েছিল। রৌদ্র বলে এটা তার নিরাপত্তার জন্য। সে একা থাকে, জানলে যে কোনো সময় বিপদ আসতে পারে। বিপদের নাকি কোনো কারণ লাগে না। তার বলা প্রতিটি কারণ যৌক্তিক, সত্য, কিন্তু বর্তমানে কারণগুলো মনে পড়লে যেন নিছক ছেলে ভোলানোর কথা মনে হয়। বুধবার রাতে ঘুমাতে যাওয়ার সময় রৌদ্র জানালো, আগামীকাল একটু বাইরে যেতে হবে। আমার ব্যাগ আমি গুছিয়ে রেখেছি। মাহা শুধু মাথা নেড়ে ঠিক আছে বোঝালো। বাড়তি কোনো প্রশ্ন করেনি, হয়তো করতে চায়নি। তার আচরণ স্বাভাবিক হলেও তার মাথায় অন্য চিন্তা ঘুরছে। পরদিন সন্ধ্যার একটু পরে রৌদ্রুর যথাসময়ে বের হওয়ার প্রস্তুতি নিল। মাকে প্রতিবারের মতোই একই কথা বলল। মাও বুঝদার মেয়ের মতোই মাথা নাড়ল। দরজা বন্ধ করে মাহা জানালার আড়াল থেকে দেখল। রৌদ্রর চোখের আড়াল হওয়ার কয়েক মিনিট পর মাহা দ্রুত দরজায় তালা লাগিয়ে নেমে একটা রিক্সা নিল। রিক্সা এসে থামল স্টেশনের কাছে। শীতল কাল হাওয়াতে মাহার জন্য সুবিধা হলো। ভালো করে নিজেকে চাদর দিয়ে আড়াল করে নিল। মাহার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভব হচ্ছে, ভয়, সংশয়, অবিশ্বাস, সব মিলে এক বিশ্রী অনুভূতি। হেঁটে কয়েক পা সামনে এগোতেই পরিচিত অবয়ব দেখল মাহা। মা আগে লুকিয়ে রৌদ্রের টিকিট দেখে নিজেও টিকিট কেটে রেখেছিল। সবাই বাসে ওঠা শুরু করলে মাহাও ব্যাগটা নিয়ে রৌদ্রের চোখের আড়ালে উঠে পড়ল। কিছুক্ষণ পরই বাস ছেড়ে দেবে। মা সতর্ক দৃষ্টিতে রৌদ্রের আশেপাশে বেশ কিছুক্ষণ দেখল। না, সে একাই আছে। তাহলে সে যে বলল জুনিয়র আছে তার সাথে। মা ফোনটা বের করে রৌদ্রকে মেসেজ করে তার অবস্থান জানতে চাইল। কে আছে সেটাও জিজ্ঞেস করলো। পূর্বের মতন একই উত্তর পেয়ে মার মন ভেঙে গেল। রৌদ্রের প্রতি বিশ্বাসের পাহাড়টা আস্তে আস্তে যেন ভেঙে পড়তে লাগলো। পুরো জার্নিতে মাহা রৌদ্রের দিকে নজর রাখলো। তবে এক সময় ক্লান্তিতে তার চোখ বুজে এলো। বাস থেকে নেমে রৌদ্রের একটা ব্যাটারি চালিত রিক্সা নিল। মাহা দূর থেকে সব দেখছিল। বুকের ভেতরটা কেমন অকারণে ধুকপুক করছে। মনে হচ্ছে সামনে অনেক বড় কিছু হতে যাচ্ছে। সেও আর দেরি করলো না। আরেকটা রিক্সা নিয়ে রৌদ্রের পিছন পিছন চলল। চারিপাশে শুনশান, রিক্সা চলছে আপন গতিতে। বাতাসে মাহার গায়ের লোম খাড়া হয়ে গেল। রিক্সাতে এসে থামলো নিরিবিলি একটা বাসার সামনে এসে থামলো। চারপাশে অচেনা পরিবেশ। মার কিছুটা দূরে নেমে গেল। তার গলা শুকিয়ে আসছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে, বুক ধুক করছে তার।
দরজায় টোকা দিল রৌদ্রর। মুহূর্তে দরজাটা খুলে গেল। একটা মেয়ে এসে রৌদ্রকে জড়িয়ে ধরলো। রৌদ্রর হাসি খুশি মেয়েটাকে আগলে ধরলো, কপালে চুম্বন করলো। মনে হচ্ছে তারা বহুদিনের চেনা পরিচিত আপনজন। দৃশ্যটা দেখে মাহার বুকের ভেতরটা যেন হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে গেল। মা অনেক চেষ্টা করলো মেয়েটার মুখ দেখার জন্য, কিন্তু পারল না। ততক্ষণে তারা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। মা প্রাণপণে ছুটতে লাগলো, পথ যেন শেষ হচ্ছে না। অবশেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে খিল খিল হাসির শব্দ শোনা যাচ্ছে। সেই শব্দ মার হৃদয় যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। মেয়েটার অদর হতে অনবরত জল গড়িয়ে পড়ছে। হাউমাউ করে কান্না করতে করতে দরজা বাড়ি দিতে লাগলো। বাড়ি দিতে দিতে একসময় ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মা। হাত রক্ত লাল বর্ণ ধারণ করেছে। কুট করে দরজা খোলার শব্দ শোনা গেল। অশ্রুভেজা চোখে মা তাকালো। রৌদ্র দাঁড়িয়ে আছে। কাঁপা কাঁপা পায়ে মা উঠে দাঁড়ালো। চুল এলোমেলো হয়ে আছে তার। ওনার একাংশ মাটিতে লুটপুটি খাচ্ছে। কান্নারত কণ্ঠে মা জানতে চাইল, তুমি এখানে কি করছো? ওই মেয়েটা কে ছিল? সে মুহূর্তের ভেতর থেকে বাসা খিলখিল হাসির শব্দ শোনা গেল। মা আর সহ্য করতে পারছে না। তার মাথাটা ঝিমঝিম করে উঠল। হাত দিয়ে কান দুটো চেপে ধরল সে। চিৎকার করে উঠল, বন্ধ করো এইসব। এই বাচ্চার হাসি বন্ধ করো। আমি আর সহ্য করতে পারছি না। মার যেন নিজেকে পাগল পাগল লাগছে। আবারও ছুটে এসে রৌদ্রকে ধরল সে। তার বাহু জাকিয়ে জানতে চাইল, ওই মেয়েটা তোমার কে হয়? বাচ্চার সাথে তোমার কী সম্পর্ক? বলো রৌদ্রর, বলো। রৌদ্র কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। সে সময় ভেতর থেকে কারো কণ্ঠ ভেসে এলো, তুমি কার সাথে কথা বলছো রৌদ্রর? ভেতরে এসো, বাবু তোমাকে খুঁজছে। বাবু শব্দটা মাহার কাছে বাজ পড়ার মতনই ঠেকল। মেয়েটি এবার আরও অস্থির হয়ে উঠল। কে এই মেয়েটা? তোমাদের কি সম্পর্ক? আমি এক্ষুনি মেয়েটার সাথে দেখা করব। ছুটে ভেতরে যেতে চাইল মাহা। সে ভেতরে ঢুকতে চাইতেই রৌদ্র তাকে শক্ত করে ধরে ফেলল। তার স্পুষ্ট শরীরের বিপরীতে মাহার কান্নারত দুর্বার শরীর ঠেকল না। কেউ না, মেয়েটাকে চিনি না আমি, পাগল মেয়ে হচ্ছে। কথা শেষ হতেই মাকে সে ছুঁড়ে মারল। তার সামলাতে না পেরে মা আবারও মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের সামনে দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে আবারও ছুটি হাসির শব্দ ভেসে এলো। মাহার সেও উঠতে পারছে না। চিৎকার করে কান্না করছে সে। বারবার বলতে লাগলো, রৌদ্রর, তুমিও আমার বিশ্বাস ভাঙলে। রৌদ্রর, তুমিও আমার বিশ্বাস ভাঙলে। তুমিও ধোঁকা দিলে। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল মাহা। দরজাটা তার চোখের সামনে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে ভেসে আসছে কথার শব্দ, বাচ্চার খিলখিল শব্দ। সেই হাসি যেন তার বুকের ভেতর ছুরি চালাচ্ছে। মা উঠে দাঁড়াতে চাইল, কিন্তু কেউ যেন তাকে পেছন থেকে ধরে রেখেছে আচমকা। এই যে আপা, নামবেন না। বাস থামছে সেই কখন। আপা ওঠেন। শরীরের ঝাঁকুনি অনুভব হতে মাহা ধরফরিয়ে জেগে উঠল। পুরো গা ঘেমে একাকার হয়ে গিয়েছে। শ্বাস যেন আটকে আসছে। ব্যাগ থেকে পানি বের করে খেলো সে। বড় বড় করে শ্বাস নিল। বুক ধরফর করছে তার। চারপাশে লোকজনের গুঞ্জন, হর্নের শব্দ, ডিজেলের কড়া গন্ধ নাকে বাড়ি খাচ্ছে। কন্ডাক্টর চিৎকার করে বাকিদের নামতে বলছে। মা হন্তদন্ত হয়ে চারিপাশে তাকালো। কোথায় সেই বাড়ি? কোথায় দরজা? কোথায় রৌদ্রুর আর সেই বাচ্চার শব্দ? ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হতে শুরু করলো। স্বপ্ন, হ্যাঁ সবটাই স্বপ্ন ছিল। মা যেন এবার স্বস্তির নিঃশ্বাস নিল। আপনার শরীর খারাপ লাগছে নাকি আপা? আপনার সাথে কেউ নাই? আচমকা মার মনে পড়ল রৌদ্র তো নেমে গেছে। মাও দ্রুত ব্যাগটা নিয়ে নেমে এলো। বাইরে তখন অন্ধকার। রৌদ্রর সামনের দোকান থেকে কিছু একটা নিয়ে রিকশায় উঠল। মাও দ্রুত আরেকটা রিকশা দিয়ে তার পেছন পেছন গেল। সে এসে থামলো বহুতলা বিশিষ্ট একটা দালানের সামনে। ভাড়া মিটিয়ে সেটার গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো সে। মা দূর থেকে দেখছে। আচমকা তার মনটা কেমন যেন করতে লাগলো, ভয় হতে লাগলো। আসলেই কি তার স্বপ্ন ছিল? স্বপ্নটা বাস্তবে রূপ নেবে না তো? গল্প
তৃতীয় পক্ষ। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।